বর্তমান দখলদার অন্তর্বর্তীকালীন সরকার তারা সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে এবং সেই সংস্কার কমিটি থেকে গতকাল দেখলাম যে সুপারিশ করেছে সংবিধানে কি কি পরিবর্তন তারা করবে। এবং একটা জিনিস প্রথমেই যেটা বলবো যে তাদের কি আসলে সেই সংবিধান সংস্কার করার সেই ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচিত হয়েছে? শুরু থেকে আমি বলে আসছি যে এই যে দখলদার সরকার, তারা তো জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার না, তারা ক্ষমতা দখল করে আছে। তারা কখনোই বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার মতো কাজ করতে পারে না। যদি বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে একটা ম্যান্ডেট লাগে, কিন্তু তারা কি সেই ম্যান্ডেট নিয়ে আসছে? সংবিধান পরিবর্তনের সেই ম্যান্ডেট নিয়ে তো তারা আসে নাই। তারপর আমরা কি দেখলাম, তারা বলতেছে যে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটা নাকি রাখা যাবে না, সেটার পরিবর্তে তারা বলতেছে জনগণতান্ত্রিক বাংলাদেশ। ভাগ্যিস এরা বাংলাদেশ কথাটা রেখেছে, সেখানে যে তারা পূর্ব পাকিস্তান এড করে দেয় নাই, এইটাই অনেক বড় কিছু। অ্যাটলিস্ট কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার দেশের নাম কি, অ্যাটলিস্ট এইটা বলতে পারবো, বাংলাদেশটা বলতে পারবো। জনগণ এগুলো আসলে জনগণ বললে আর একটা জিনিস মনে পড়ে যায়, মনে হয় যে তারা এত ভারত বিদ্বেষী বক্তব্য দেয়, এত ভারত বিদ্বেষ তাদের মধ্যে, অথচ ভারতের জাতীয় সঙ্গীতের সাথে মিল রেখে তারা জনগণতান্ত্রিক নাম, বাংলাদেশের নাম দিয়েছে জনগণতান্ত্রিক। এই জিনিসটা আশা করি তাদের যে সমর্থক আছে ওরা বুঝবে না। তাদের সমর্থক বলতে এই মাদ্রাসার যে মাথামুট্টা জঙ্গি সন্ত্রাসীরা, যারা শুধু গায়ের জোরে লাঠির জোরে মারামারি করতে পারে, এই সমর্থকরা এরা তো বুঝবে না যে কিরে এই যে জনগণতান্ত্রিক মানে ভারতের জাতীয় সঙ্গীত যে জনগণ মন অধিনায়ক জয় হে, এইটার মতো হয়ে গেল না। তো সেটা অবশ্য তারা বুঝবে না। যাই হোক, এটা আমার মনে হচ্ছে যে আমি এটা বললে ভালোই হয়েছে, এখন ভারতের জাতীয় সঙ্গীত বারবার মনে পড়বে। এবং একটা জিনিস, তারা যে বাংলাদেশের নামটা পরিবর্তন করে পূর্ব পাকিস্তান দিয়ে দেয় নাই, এটাই অনেক কিছু। কারণ কেউ এখন জিজ্ঞেস করলে আমি কোথা থেকে আসছি, আমার দেশের নাম কি, এটা বললে অ্যাটলিস্ট বাংলাদেশ কথাটা বলতে পারবো, পূর্ব পাকিস্তান বলা লাগবে না। যদিও বর্তমান বাংলাদেশের অবস্থা পুরো পূর্ব পাকিস্তানের মতো। বাংলাদেশের যে সংবিধানের মূলনীতি, সেই মূলনীতিগুলো যদি দেখি, আমাদের বাংলাদেশ সংবিধানের যে 4টা মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, সেই 4টা মূলনীতি থেকে তারা শুধুমাত্র গণতন্ত্র রেখে বাকি 3টা মূলনীতি বাদ দিয়ে দিয়েছে। যেমন সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, এই 3টা মূলনীতি বাদ দিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে তারা যে সবসময় বলে আমরা 95%, 96% মুসলিমের দেশ, এই মুসলিমের দেশ বা ইসলামিক কান্ট্রি, এইটা বলার জন্য তারা আসলে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, ধরেন কোনো একটা সংবিধান যেটার মূলনীতিতে আছে দুর্নীতিমুক্ত, আপনি কি বললেন দুর্নীতিমুক্ত, আপনি সেই টার্মটা বা সেই মূলনীতিটা উঠাইয়া দিলেন। দ্যাট মিনস আপনার এখানে খুব স্পষ্টত বুঝাই যায় যে আপনি যে দুর্নীতিমুক্ত এই টার্মটা উঠাইয়া দিলেন বা এই মূলনীতিটা উঠাইয়া দিলেন, দ্যাট মিনস আপনার আসলে দুর্নীতি করার একটা প্রবণতা এখানে আছে, দ্যাটস ওয়াই আপনি সেটা তুলে দিয়েছেন। একইভাবে এই যে ধর্ম নিরপেক্ষতা, এই জিনিসটা তো ধর্ম নিরপেক্ষতা, এটা তো এইটা মেন করে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করবে, দ্যাটস ইট। কিন্তু এই ক্ষেত্রে এসে আমি কোনোভাবেই বুঝি না যে তাদের এই ধর্ম নিরপেক্ষতায় কেন প্রবলেম। দ্যাট মিনস তারা কি একটা ইসলামিক কান্ট্রি বানানোর জন্য, যে তারা তো সবসময় বলে যে 96% মুসলিম, সো এই কি 96% মুসলিমের দেশ কিংবা তারা একটা ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য কি এই ধর্মনিরপেক্ষতা তুলে দিয়েছে? অথচ একটা রাষ্ট্রে যদি 99% বা ধরেন 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ যদি মুসলিম হয়, একজন মানুষ যদি হিন্দু হয়, সেই মুসলিম 99 জন মুসলিম যে স্বাধীনতা ভোগ করবে, সেই একজন বৌদ্ধ বা একজন হিন্দু সেই স্বাধীনতা ভোগ করবে, এটাই হচ্ছে একটা রাষ্ট্রের নিয়ম, তাই না? সুতরাং তারা সেই ধর্মনিরপেক্ষতা তুলে দিতে চাচ্ছে, এই বিষয়টা আমি আসলে বুঝলাম না। তাহলে কি সেটার সাথে মূল সম্পৃক্ততা আছে এই যে তাদের আরবি ক্যালিওগ্রাফি, ইসলামিক কান্ট্রি বানানো, এগুলো কি তাদের মূল টার্গেট? ধর্মনিরপেক্ষতায় কেন তাদের এত সমস্যা? তার মানে তো তারা এইটা স্পষ্ট যে তারা একটা সাম্প্রদায়িক শক্তি, তারা চায় না বাংলাদেশে অসাম্প্রদায়িকতা থাকুক, দ্যাটস ওয়াই তারা এই ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দিয়েছে। তারপর আরো কিছু হাস্যকর, তারা 5টা মূলনীতি বলেছে, যেগুলো হচ্ছে কি গণতন্ত্র, বহুত্ববাদ, সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এইসব লবাছবা মার্কা তারা 5টা মূলনীতি দিয়েছে। এই মূলনীতিগুলো দেখার পর আমি
খুব হাসলাম, কারণ তারা সংবিধান সংস্কার করবে, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাতে তারা কি করেছে, তারা বলছে যে বহুত্ববাদ। আরে ভাই, বহুত্ববাদ এবং গণতন্ত্র দুইটাই তো একই বিষয়, এখানে পার্থক্য কি? বহুত্ববাদ বলতে বিভিন্ন মতাদর্শের মানুষের যে চিন্তা ভাবনা সেগুলাই তো প্রতিফলন, তাই না? তাহলে এখানে বহুত্ববাদ গণতন্ত্র দুইটাই তো একই বিষয়, এখানে আলাদা করে বহুত্ববাদ অ্যাড করার কি দরকার? তারপর বলতেছে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা। আচ্ছা, এই সাম্য যেটা মানে একটা ন্যায্যতা, ন্যায় বিচার, এই শব্দগুলো কি একই বিষয় না? এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে মানবিক মর্যাদাও প্রতিষ্ঠিত হবে, তাই না? তাহলে এগুলো আলাদা করে বলার কি, আমি আসলে বুঝলাম না। তারপর তারা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, যেখানে 505টা আসন হবে এবং সেখানে অবশ্যই 10% তরুণ তরুণী নিতে হবে। মানে তারা আসলো, তাদের যে যাত্রাটা এই জুলাই এবং আগস্টে, তারা আসলোই কোটাকে কেন্দ্র করে, যে কোটা বিরোধী আন্দোলন এই সেই এগুলো বলে, অথচ তারা এই মুহূর্তে বলতেছে যে 10% তরুণ তরুণী নিতে হবে, জাতীয় সংসদে 10% তরুণ তরুণী নিতে হবে। মানে যে কোটা বিরোধী কথা বলে বলে তারা ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর তারা আবার সে কোটাকেই টেনে নিয়ে আসছে, 10% তরুণ তরুণী কোটাকে তারা গ্রহণ করেছে। আরেকটা বিষয় যদি আপনারা দেখেন, যে তারা এখানে বলতেছে যা মানে জাতীয় সংসদে যে যারা প্রতিনিধিত্ব করবে তাদের বয়সসীমা কমিয়ে 21 বছরে নিয়ে আসার কথা বলতেছে। মানে জাতীয় সংসদের সাংসদ যারা হবেন তাদের বয়স 21 বছরে কমিয়ে নিয়ে আসা হচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে ইউনূস, সে যে যাদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে, এই যে ছাত্র সমন্বয়ক নামধারী সন্ত্রাসীদের সমর্থনের উপর সে দাঁড়িয়ে আছে, এদের বয়স কিন্তু দেখিয়েন যে এই যে রাস্তায় আপনারা যাদেরকে দেখেন, যে গণপিটুনি বাহিনীদের দেখেন, এদের বয়স কিন্তু মোটামুটি আমরা দেখি যে 20, 21, 22 বছর এইরকম একটা পর্যায়ে, তাই না? কিছুদিন আগে মনে আছে যে ভোটার বাংলাদেশে আমরা জানি 18 বছর বয়সে ভোটার হতে পারে, সেটা কমিয়ে 17 বছর নিয়ে আসার কথা মোহাম্মদ ইউনূস বলেছিল। এই প্রতিটা কাজ মেটিকুলাসলি করতেছে এবং তারা জানে যে যদি 21 বছরে কমিয়ে নিয়ে আসতে পারে জাতীয় সংসদের সাংসদ হওয়ার যোগ্যতা, তাহলে কিন্তু তাদের সমর্থনের কিছু মানুষ তারা সংসদে পাঠাতে পারবে এবং তাদের যে কাজগুলো সেগুলো তারা করাতে পারবে। সেজন্যই তারা এই জাতীয় সংসদের যে সাংসদ হবে তাদের বয়স কমিয়ে 21 বছরের নিয়ে আসার কথা বলতেছে। আমি জানি না যে বাংলাদেশে 21 বছর বয়সে কোনো ছাত্রছাত্রী তারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে কিনা। আর আমরা তো দেখতেই পাচ্ছি এই যে ছাত্র সমন্বয়ক এদেরকে দিয়ে দেশ পরিচালনা করানোর নামে দেশে কি ধরনের অরাজকতা করা হচ্ছে, এগুলো তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে যখন আপনি অফিসিয়ালি 10% তরুণ তরুণীকে নিয়ে আপনার যখন সংসদে যাবেন, তখন যে কি বাংলাদেশের 13টা-15টা বেজে যাবে সেটা তো খুব স্বাভাবিক। সুতরাং আমার মনে হচ্ছে যে এই পুরো আরো অনেক অনেক তারা সংস্কারের কথা বলতেছে এবং তারা বলতেছে 70 অনুচ্ছেদ বাতিলের কথা, আরো কিছু সংস্কারের বিষয় তারা নিয়ে আসছে যেগুলা খুবই হাস্যকর। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে তাদের সেই ম্যান্ডেট আছে কিনা সংবিধান সংস্কার করার, প্রথমত তাদের সেই ম্যান্ডেট আছে কিনা সংবিধান সংস্কার করার সেটা আগে ক্লিয়ার হতে হবে। প্রথমত তাদের সেই ম্যান্ডেট নেই সংবিধান সংস্কার করার, সুতরাং তারা যা যা করতেছে আমার কাছে মনে হচ্ছে এইটা জাস্ট একটা সার্কাস চলতেছে, বাংলাদেশের সংবিধান সংস্কারের নামে জাস্ট একটা সার্কাস চলতেছে।